নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 27শে জুলাই শনিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে, প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর, তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো: মাইক বন্ধ করে অপমান, নীতি আয়োগের বৈঠকে বলতে না দেওয়ায় মোদির বৈঠক থেকে ওয়াকআউট, ক্ষুব্ধ মমতার। অসমের ডিটেনশন ক্যাম্পের দুর্বিষহ অবস্থা দেখে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট, জরুরি ভিত্তিতে অবস্থা গ্রহণের নির্দেশ। উত্তরপ্রদেশে যোগীর দোকান ব্যবসায়ীদের নাম জানানোর নির্দেশে স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ইউক্রেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর এটাই নরেন্দ্র মোদীর প্রথম কিয়েভ সফর হতে চলেছে। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বকের মজুমদার এবং নাহিদ ইসলামকে হেফাজতে নেওয়ার কারণ জানিয়েছেন ডিবি প্রধান। ফিলিস্তিনের 2 প্রধান রাজনৈতিক দল হামাস এবং ফাতাহ দশকের পর দশক ধরে চলমান বিরোধের অবসান ঘটিয়ে ঐক্য স্থাপনে সম্মত হয়েছে। ব্রিটিশ পার্লামেন্টে আবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে প্রশ্ন তুলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টির এমপি ডক্টর রূপা হক। গাজায় যুদ্ধবিরতি নিয়ে রোমে 3 পক্ষের সাথে কথা বলবেন সিআইএ প্রধান বিল বার্নস। জনমতের চাপে গাজার পক্ষে অবস্থান নিতে বাধ্য হয়েছেন আমেরিকার উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতার। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, শনিবার ভোর 3টে থেকেই বিশ্বনাথ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শেষ পর্যন্ত সকাল 6টা 40 মিনিটে এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বনাথ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। গত সপ্তাহে এসএসকেএম হাসপাতালে তার যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বনাথ চৌধুরী ছিলেন বাম আমলের মন্ত্রী। 34 বছরের বাম শাসনকালের মধ্যে প্রায় 2.5 দশক ধরে মন্ত্রিত্ব সামলেছেন বিশ্বনাথ চৌধুরী। 1987 থেকে 2011 সাল পর্যন্ত কারা এবং সমাজ কল্যাণ দপ্তরের দায়িত্বে ছিলেন তিনি। এছাড়াও টানা 7 বার বালুরঘাট থেকে তিনি আরএসপির টিকিটে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত তিনি আরএসপির রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। মাইক বন্ধ করে অপমান, নীতি আয়োগের বৈঠকে বলতে না দেওয়ায় মোদির বৈঠক থেকে ওয়াকআউট, ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে শনিবার নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষ হওয়ার আগেই বেরিয়ে এসে তিনি বলেছেন, আমাকে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে। উল্লেখ করার মতো বিষয় হলো, বিরোধী জোট ইন্ডিয়ার 7 জন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে নরেন্দ্র মোদীর বৈঠক বয়কট করলেও সম্পূর্ণ উল্টো পথে হেঁটে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার সকালেই রায়সিনায় মোদীর বৈঠকে দিব্যি হাজির হয়েছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৈঠক ছেড়ে বেরিয়ে রাষ্ট্রপতি ভবনের বাইরে তিনি বলেছেন, অন্য কয়েকজনকে 20 মিনিটের বেশি বলার সুযোগ দেওয়া হলেও আমাকে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি। তার আগেই মাইক বন্ধ করে দেওয়া হয়। এই বঞ্চনার প্রতিবাদে আমি বৈঠক ছেড়ে চলে এসেছি। অসমের ডিটেনশন ক্যাম্পের দুর্বিষহ অবস্থা দেখে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট, জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ। দুর্বিষহ অবস্থা অসমের শরণার্থী ডিটেনশন ক্যাম্পগুলোর, এই নিয়ে শুক্রবার উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, শিবিরগুলোতে নেই যথাযথ শৌচাগার, নেই কোনো চিকিৎসার সুবিধাও।
বিচারপতি অভয় এস ওকা এবং অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চ অসম সরকারের আইনজীবীকে জিজ্ঞাসা করে যে শিবিরে থাকা মানুষদের সুবিধা দেওয়া কার দায়, কেন্দ্রীয় সরকারের না রাজ্য সরকারের। আবেদনকারীর পক্ষের আইনজীবী কলিন গঞ্জালভেস বলেছেন সুযোগ সুবিধে খুবই খারাপ। বিচারপতি ওকা বলেন প্রথমে আদালত সুযোগ সুবিধার বিষয়টা খতিয়ে দেখতে চায়। বিচারপতির কথায় আমরা দেখতে পাচ্ছি যে সুযোগ সুবিধে খুবই খারাপ। পর্যাপ্ত জলের সরবরাহ নেই, সঠিক নিকাশি ব্যবস্থা নেই, উপযুক্ত শৌচাগার নেই, রিপোর্টে খাবার এবং চিকিৎসা স্বাস্থ্যের সুবিধার কথাও বলা হয়নি। শীর্ষ আদালতের তরফে অসম স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে যে রিপোর্টে উল্লেখিত সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করতে হবে। পাশাপাশি পরিবেশিত খাবারের গুণমান এবং পরিমাণ ও রান্নাঘরে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং চিকিৎসা সুবিধাগুলো নিশ্চিত করতে হবে। বেঞ্চ বলেছে সচিব আজ থেকে 3 সপ্তাহের মধ্যে একটা নতুন রিপোর্ট জমা দেবেন। উত্তরপ্রদেশে যোগীর দোকান ব্যবসায়ীদের নাম জানানোর নির্দেশে স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। গতকাল শুক্রবার শেষ হয় আগের নিষেধাজ্ঞার মেয়াদ। শুক্রবারই স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে বিচারপতি হৃষিকেশ রায় এবং SVN ভাট্টির ডিভিশন বেঞ্চ। কাঁওয়ার যাত্রীরা বছর বছর ধরে যে রাস্তা দিয়ে যান সেখানেই দোকান ব্যবসায়ীদের জন্য নির্দেশিকা জারি করেছিল উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ সরকার। 2 রাজ্যেরই বিজেপি সরকারের নির্দেশিকায় বলা হয়েছিল দোকান ব্যবসায়ীদের নাম এমনকি কর্মচারীদের নাম জানাতে হবে ক্রেতা কাঁওয়ার যাত্রীদের। শ্রাবণে জল বাঁকে করে নিয়ে এই দর্শনার্থীরা বরাবর ধর্মীয় রীতি পালন করে চলেছেন। ব্যবসায়ী এবং দর্শনার্থীদের মধ্যে এতদিন দিব্যি পারস্পরিক বিশ্বাস বজায় থেকেছে সর্বদা, কিন্তু বিভেদের রাজনীতি করা 2 রাজ্যের বিজেপি সরকার হিন্দু এবং মুসলিম দোকান ব্যবসায়ী এবং কোনো দোকানে মুসলিম কর্মচারী থাকলে তাদের চিহ্নিত করতেই এই নির্দেশিকা জারি করেছিল। আগের দফায় নির্দেশিকাকে আটকে দিয়ে সুপ্রিম কোর্ট বলেছিল যে ধর্মনিরপেক্ষ সাংবিধানিক ব্যবস্থার পক্ষে এমন সিদ্ধান্ত বিপজ্জনক। উত্তরপ্রদেশ সরকারের পক্ষে আইনজীবী মুকুল রোহতগি সওয়াল করেন। তিনি বলেছেন কেন্দ্রীয় খাদ্য এবং সুরক্ষা বিধি অনুযায়ী খাদ্য সরবরাহকারী প্রত্যেককে নাম এবং ব্যবসায়ীর নাম জানাতে হয়। পাল্টা 2 বিচারপতি বলেছেন কেন্দ্রীয় আইনে এমন বিধি যদি থেকেই থাকে তাহলে সব রাজ্যকে সর্বত্র তা প্রয়োগ করতে হয়, এমনকি উত্তরপ্রদেশ সরকারকেও অন্য সব ব্যবসায়ীদের কাছে এই বিধির উল্লেখ করে নির্দেশিকা পাঠাতে হয়। কিন্তু তা তো করা হয়নি। বেছে বেছে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট যাত্রার পথে দোকানদারদের জন্য তা পাঠানো হয়েছে। নির্দেশিকার বিরুদ্ধে আবেদনকারীদের সওয়ালে বলা হয় গত 60 বছরে অন্তত কাঁওয়ার যাত্রীদের জন্য এমন কোনো নির্দেশিকা জারি তো হয়নি, তাতে এই রীতি পালনের অনুষ্ঠানে কোনো ব্যাঘাত ঘটেনি। উত্তরপ্রদেশ সরকারের হলফনামাতেও স্বীকার করা হয়েছে যে নির্দেশিকা ঘিরে বৈষম্য হয়েছে। নির্দেশিকায় প্রতিবাদ জানিয়ে বিভিন্ন অংশ মনে করিয়েছে যে নাজি জার্মানিতে ইহুদিদের চিহ্নিত করতে এমন নির্দেশিকা জারি করা হতো। ইহুদিদের জীবিকা ধ্বংস করার জন্য হিটলারের নির্দেশে এই আক্রমণ চলত। আদালতও বলেছে কেউ স্বেচ্ছায় নাম জানাতে থাকলে আপত্তির কিছু নেই, কিন্তু নির্দিষ্ট সময়ে এমন নির্দেশিকা পালন করতে পুলিশকে নামিয়ে বাধ্য করা যাবে না। ক্রেতার জানা প্রয়োজন তিনি ঠিক যে খাবার চাইছেন সেটা পাচ্ছেন কিনা। উল্লেখ্য যে নির্দেশিকা জারি হওয়ার কিছু আগে থেকেই 2 রাজ্যে উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন দোকানদারদের হুমকি দিতে থাকে। এই রাজনীতি কয়েক বছর ধরেই চালাচ্ছে এই ধরনের সংগঠনগুলো। আগেই যোগী আদিত্যনাথদের ওই নির্দেশিকার প্রতিবাদ জানিয়েছিল CPIM, আর যোগীর নির্দেশিকার বিরুদ্ধে মামলা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মিত্র সহ আরও কয়েকজন এবং কয়েকটা সংগঠন। ইউক্রেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর এটাই নরেন্দ্র মোদীর প্রথম কিয়েভ সফর। একটা সূত্র এই তথ্য জানিয়েছে। বলা হয়েছে আগামী মাসেই ইউক্রেন যাবেন মোদী। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইতি টানার প্রক্রিয়া নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা হতে পারে তার। পাশাপাশি দ্রুত যুদ্ধবিরতির জন্য কিয়েভ এবং মস্কোর মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হতে পারেন তিনি। গত জুন মাসে ইতালিতে অনুষ্ঠিত G7 সম্মেলনে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী। সেই সময় পরস্পরকে জড়িয়ে ধরতে দেখা যায় 2 রাষ্ট্রপ্রধানকে।
2022 সালের 24শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম ইউক্রেন সফরে যাচ্ছেন মোদি। চলতি মাসে এই দুদিনের সফরে মস্কোয় গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মোদি। রুশ প্রেসিডেন্টের সামনেই ইউক্রেনে হামলা এবং শিশু হত্যার নিন্দাও করেছেন। তবে মোদির সেই সফর মোটেও ভালোভাবে নেয়নি কিয়েভ। উষ্মা প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র। ক্ষুব্ধ জেলেনস্কি বলেছিলেন, বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী একজন যুদ্ধ অপরাধীকে আলিঙ্গন করছেন। শান্তি প্রক্রিয়ার পক্ষে এটা বিরাট ধাক্কা। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বকের মজুমদার এবং নাহিদ ইসলামকে হেফাজতে নেওয়ার কারণ জানিয়েছেন ডিবি প্রধান। আজ শনিবার 27শে জুলাই বাংলাদেশের রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সমন্বয়কদের হেফাজতে নেওয়ার কারণ জানিয়েছেন ডিবি প্রধান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 3 সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বকের মজুমদার এবং নাহিদ ইসলামকে রাজধানীর একটা হাসপাতাল থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে গতকাল হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সমন্বয়কদের হেফাজতে নেওয়ার বিষয়ে এবার মুখ খুললেন ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। হারুনুর রশিদ বলেছেন, প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বকের মজুমদার এই 3 জনকে আমরা গতকাল রাতে হেফাজতে নিয়েছি। তারা ফেসবুকে নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। তাদের একজনের বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গায় বলেছেন। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে আমরা মনে করি কেউ যদি কোথাও নিরাপত্তাহীনতার কথা বলেন, আমাদের দায়িত্ব তাদের সেফটি সিকিউরিটি দেওয়া। এটাই আমাদের কাজ, তাই তাদেরকে সেফটি সিকিউরিটি দিচ্ছি। ফিলিস্তিনের 2 প্রধান রাজনৈতিক দল হামাস এবং ফাতাহ দশকের পর দশক ধরে চলমান বিরোধের অবসান ঘটিয়ে ঐক্য স্থাপনে সম্মত হয়েছে। গত সপ্তাহের শুরুর দিকে চীনে অনুষ্ঠিত একটা বৈঠকে তারা এই ঘোষণা করেছে। বেইজিং ঘোষণায় স্বাক্ষর করে এই দুটো দল ঐতিহাসিক রাজনৈতিক বিভাজন দূর করে ফিলিস্তিনের জাতীয় ঐক্য শক্তিশালী করতে সম্মত হয়েছে। চীনের নেতৃত্বে এই পুনর্মিলন প্রচেষ্টার অংশ হিসাবে এই শীর্ষ সম্মেলনে আরও 12টা ফিলিস্তিনি গোষ্ঠী অংশগ্রহণ করেছিল। এতে চীনের ভূমিকা নিয়ে বিশেষজ্ঞদের মত হচ্ছে, চীনকে অনেকেই আমেরিকা যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি নির্ভরযোগ্য মধ্যস্থতাকারী হিসাবে দেখছেন। গত মার্চে ইরান এবং সৌদি আরবের মধ্যে সমঝোতা করানোর পর এবার ফিলিস্তিনের হামাস এবং ফাতার মধ্যে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে চীন নিজের উদীয়মান মধ্যস্থতাকারীর ভূমিকাকে আরও মজবুত করছে। ব্রিটিশ পার্লামেন্টে আবার বাংলাদেশের প্রসঙ্গ। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে প্রশ্ন তুলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টির এমপি ডক্টর রূপা হক। কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশে 3 ফিগারের মানুষ মারা গিয়েছে, ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে, এই সব নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার তিনি পার্লামেন্টে বলেছেন, বাংলাদেশে যা চলছে তা নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে রোম, প্যারিস, ম্যানচেস্টার, লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে বিক্ষোভ দেখা গিয়েছে। বাংলাদেশে 3 সংখ্যার ছাত্র এবং বিক্ষোভকারী নিহত হয়েছেন। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে আমরা সঠিক সংখ্যাটা জানতেও পারছি না। তিনি প্রশ্ন করেছেন, আমরা কি এই বিষয়ে আমাদের অর্থাৎ ব্রিটেন সরকারের অবস্থান সম্পর্কে একটা জরুরি সরকারি বিবৃতি দিতে পারি? এইসব পরিস্থিতিতে আমাদের একটা ঐতিহাসিক এবং অনন্য ভূমিকা রয়েছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে রোমে 3 পক্ষের সাথে কথা বলবেন সিআইএ প্রধান বিল বার্নস। সেখানে তিনি গাজা যুদ্ধের পক্ষগুলোর সাথে কথা বলবেন। ওয়াশিংটন এবং জেরুজালেমের কর্মকর্তাদের সূত্রে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস নিউজ এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রোমে 3 পক্ষ আলোচনায় বসবে। সেখানে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি, মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়াও থাকবেন। তারা গাজা যুদ্ধবিরতির চুক্তি এগিয়ে নেওয়ার কৌশল নিয়ে আলোচনা করবেন। জনমতের চাপে গাজার পক্ষে অবস্থান নিতে বাধ্য হয়েছেন আমেরিকার উপরাষ্ট্রপতি এবং প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ফের পথে নামতে শুরু করেছে আমেরিকার জনতা। শুক্রবার সে দেশের রাজধানী শহর ওয়াশিংটন ডিসিতে যুদ্ধবিরতির দাবিতে বিশাল মিছিল হয়েছে। তারপরেই প্রকাশ্যে গাজায় যুদ্ধ বন্ধের কথা বলতে বাধ্য হয়েছেন আমেরিকার উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস। প্রসঙ্গত, আমেরিকান রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর দৌড়ে এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস, যদিও সরকারিভাবে তার নাম এখনও ঘোষণা করা হয়নি। হ্যারিস বলেছেন, আমি গাজার যন্ত্রণা দেখে
দেখে নীরব থাকব না। আমি আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছি যে গাজায় যুদ্ধবিরতি চালু করার এটাই সঠিক সময়। গাজার মানুষের যন্ত্রণা আর মেনে নেওয়া যাচ্ছে না। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।